বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। প্রধানমন্ত্রী গতকাল অর্থ মন্ত্রণালয়ে গেছেন এবং তিনি বলেছেন যে জঙ্গি অর্থায়ন বন্ধে কঠোর হতে হবে আর কি। হ্যাঁ, এই কথা তো আমরা মেলা দিন ধরে শুনছি এবং এখনো যে আসলে বন্ধ হয় নাই, তার এটা দিয়ে এটাই বোঝা যায় না। না, কিছুটা বোঝা যায়। আর ভেতরে ভেতরে কিছু কাজ হয়েছে জঙ্গি অর্থায়নের জায়গাটিতে, একেবারে যে হয়নি তা না। তবে আমাদের যেটা হয় যে আমাদের সরকারগুলোর এক ধরনের যোগ্যতা নিয়ে, ভেতরের প্রশাসনিক যোগ্যতা নিয়ে সবসময় প্রশ্ন থাকে, শুধু এই সরকার নয়। তো সেই রকম অবস্থা নিশ্চয়ই আছে। সেই ক্ষেত্রে যে সমস্ত এনজিওর বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে, যে সমস্ত ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে জঙ্গি অর্থায়নের, আমরা সেই জায়গাগুলোতে খুব একটা কার্যকর ভূমিকা দেখিনি। এই জায়গাটা সেটাই হয়তো প্রধানমন্ত্রী আর একবার বলেছেন যে যাতে কোনো রকম কোনো কিছু না হয়, এটাকে আমি ইতিবাচক হিসেবেই দেখি। দেন আমরা জঙ্গিবাদ নিয়ে আলোচনা করছিলাম, এখানে আমি একটি কথা বলি একটু অন্য প্রসঙ্গে গিয়ে, জঙ্গির জায়গাটিতে এই না, আমি সময় আপনার প্রসঙ্গটিতে আসতেছি, কিন্তু এটা রিলেটেড একটি বিষয় আছে যে বলা হচ্ছে যে জঙ্গিবাদে যারা অর্থ দিয়েছে তারাই আসলে এই নাশকতার এখন চলমান যে নাশকতাগুলি হচ্ছে, তারা আসলে সেখানে তারাও সেখানে আসলে এক ধরনের বিনিয়োগ করছে এবং টাকা দিচ্ছে। সেটা এই অর্থে বলা হচ্ছে যে কারণ এটা গতকাল শিল্পমন্ত্রী বলেছেন। না, এটার কারণটা হচ্ছে যে সাম্প্রতিক সময় আপনার পাকিস্তান দূতাবাসের যে ঘটনাটা, মানে যে ফান্ডিং, এবং কিছুদিন আগে প্লেনেও একটা ধরা পড়লো। তো এইখানে তো বোঝাই যাচ্ছে যে, এবং এই লিয়াজটা অনেক আগে থেকে চলে আসতেছে এবং প্যাটার্নটা তাদেরই, মানে আমরা এই ধরনের ব্যাপারগুলো তো পাকিস্তানে দেখি। তো সেই হিসাবে মানে কঠোর বলাটা তো উচিত, কারণ এতদিন এরকম ঘটনা যেহেতু ধরা পড়েনি, তো সব সতর্ক আছে বা মনিটরিং ঠিকঠাক মতো আছে, এরকম একটা হতেই পারে। কিন্তু এমন একটা পরিস্থিতিতে যখন সহিংসতা বেড়েই চলেছে এবং একটা বিদেশি দূতাবাসের একজন কর্মকর্তাকে মানে হাতে নাতে এভিডেন্স সহ ধরা হয়েছে যে মানে তার এই ধরনের একটা কার্যক্রম সে অনেকদিন চালাচ্ছে, তো স্বাভাবিকভাবে আরো কঠোর, মানে গোলাম মুর্তজা আসলে কি এখানে এখানে এই কঠোর বা জঙ্গিবাদের জায়গাটিতে বা এই সহিংসতাটা কারা করছে, জঙ্গির সঙ্গে এই সহিংসতার কোনো সম্পৃক্ততা আছে কিনা। দেখেন, সরকারের যেটা হয়েছে, যেহেতু একজন কোনো মুখপত্র নেই, যে যার যেমন ইচ্ছে তেমন কথা বলে। এখন আমরা কোনটাকে গুরুত্বপূর্ণ ধরবো, কোনটাকে গুরুত্বপূর্ণ ধরবো? পরশুদিন যদি আপনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যটি ধরেন, তাহলে ওইখানে দেখলে ওই বক্তব্যটিকে যদি আমি সরকারের বক্তব্য ধরি এবং সেটা যদি তার তথ্য প্রমাণের ভিত্তিতে সে বক্তব্যটি হয়ে থাকে, নিশ্চয়ই আপনি বক্তব্যটি শুনেছেন, এটিকে তিনি তুলনা করেছেন মিলিটারি অপারেশনের সঙ্গে, এটিকে তিনি তুলনা করেছেন যে কোনো কেমিক্যালস ব্যবহার করা হচ্ছে কিনা এটার সঙ্গে। এখন আমরা সংবাদকর্মী হিসাবে জানি, গোয়েন্দাদের কাছ থেকে এখন পর্যন্ত যে তথ্য আছে, আপনিও নিশ্চয়ই সেটাই জানেন, যে এই সন্ত্রাসগুলো মূলত করানো হচ্ছে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে, আর কিছু সংখ্যক জামাত শিবিরের কর্মী, কোথাও কোথাও ছাত্র দলের কর্মী, এই তো সন্ত্রাসের কর্মকাণ্ডগুলো করছে, আউটসোর্সিং হচ্ছে, এটাই আমরা জানি। কিন্তু সরকারের একজন উপদেষ্টা যখন বলেন যে এটা মিলিটারি অপারেশনের মতো অপারেশন হচ্ছে, এখানে কোনো কেমিক্যালস ব্যবহার করা হচ্ছে কিনা, এই ঘটনাগুলো শুনলে কিন্তু আমাদেরকে তখন আতঙ্কিত করে। আমাদেরকে আতঙ্কিত করে আসলে ঘটনা কোনটা। এই যে মিলিটারি অপারেশনের মতো অপারেশন, তার মানে কি প্রশিক্ষিত কোনো বাহিনী এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, সহিংসতা করছে? এটা কি সরকার জানে? এটা কি সরকার জানে? জানলে এটা কারা? সেটা কি বাইরের দেশের কোন দেশের সম্পৃক্ততা আছে? পাকিস্তানি দূতাবাসের একজন কর্মকর্তার কারণে জেনেছি, ওটাকে অত বড় করে সরকার দেখেনি, সে চলে গেছে। সেটা যদি হয় তাহলে জনমানুষকে পরিষ্কার করা উচিত। আর একই সঙ্গে বলা হচ্ছে যে না, জরুরি অবস্থার মতো কোনো ঘোষণা আসেনি, অবস্থা দেশে তৈরি হয়নি। আবার এসটিএম বলছেন মিলিটারি অপারেশনের মতো, একটির সঙ্গে কিন্তু আরেকটি মেলে না। আর যে কথাটি আমি শুরুতে বলিনি, এক বাক্যে শেষ করি, যে এই যে হুইসেল বাজানো, বাঁশি বাজানো, এগুলো রাজনৈতিক কর্মসূচি। আমি মনে করি যে রাজনৈতিক কর্মসূচি নানা রকমের হয়, রাজনৈতিক কর্মসূচি ভালো, কিন্তু রাজনৈতিক কর্মসূচিটা আসলে সারা দেশে করা দরকার। ঢাকা শহরে লোক দেখানোর জন্য শ্রমিকদের এনে আপনি খালেদা জিয়ার বাড়ির সামনে জড়ো করতে পারেন, এটা ঠিক আছে, তারা ভুক্তভোগী, তারা জড়ো হচ্ছে, এটি করেন, কিন্তু এটিকে সারা বাংলাদেশে ছড়ানো দরকার, ঢাকা শহরে লোক দেখানোর জন্য না। মন্ত্রী এমপিরা আসলে তারা নিজেদের এলাকায় না, যে তারা ঢাকা শহরে বসে বাঁশি বাজাবে, একটা বড় দুর্বলতা। আরেকটি এই আন্দোলনের আমি ওই জায়গাটুকু সমালোচনা করি, স্কুলের শিশুদেরকে এনে লাইন দিয়ে দাঁড় করিয়ে যে মানববন্ধন করানো হচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত, এটা আমরা জানি। আন্দোলনটা অভিভাবকরা করেন, ওই শিশুদেরকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে আপনারা আন্দোলন করবেন না। এইভাবে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসে আন্দোলন করানোর মানসিকতা মন্ত্রীদেরও বাদ দিতে হবে। এটা কোনো ভালো উদ্যোগ না, এটা খারাপ উদ্যোগ। শ্রমিকরা যে আন্দোলন করছে, আমি শ্রমিকদের আন্দোলনের পক্ষে, কিন্তু এই আন্দোলনটি যেন সারা বাংলাদেশে হয়, এই কথা যেন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। আপনি কমপক্ষে 60% এমপি এলাকায় যায় না,
তা আপনি এলাকায় যান না, এলাকা জামাত শিবিরের দখলে, এলাকা সহিংসতা যারা করছে তাদের দখলে, আর আপনি ঢাকা শহরে বসে বড় বড় কথা বলবেন, আমি এ দিয়ে একটু কোনো আসলে কাজের কাজ জঙ্গি হবে না। অর্থায়নে একটু ফিরতে চাই। জনাব অমির রহমান পিয়াল, সরকার কি এই জঙ্গি অর্থায়ন বন্ধ করার যথেষ্ট কি সময় পায়নি? না, জঙ্গি অর্থায়ন বন্ধ করার জন্য মানে চ্যানেল তো নতুন নতুন ওপেন আপনি হচ্ছে। দেখেন ইসলামী ব্যাংকের বিরুদ্ধে তো একদম সুনির্দিষ্ট অভিযোগ আছে, তথ্য প্রমাণ আছে, কোথায়? না, এখানে এটা কিন্তু এই মনিটরিংটা তো আন্তর্জাতিকভাবে হয়, বাংলাদেশ পার্ট অফ ইট। মানে এই জঙ্গি অর্থায়নের ব্যাপারে FBI থেকে শুরু করে স্কটল্যান্ড ইয়ার্ড থেকে শুরু সবাই একটা সমন্বিত, ইন্টারপোল একটা সমন্বিত চালায়, বাংলাদেশ একা না, মনিটরিং হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এখানে তো এই হুন্ডি এবং নানা ব্যবসার মানে আসে, মানে টাকা পাচারের এই ব্যাপারটা চর্চাটা অনেক দিন ধরে, কিন্তু সেটা আগে হয়তো মানুষ সম্পদশালী হওয়ার জন্য ব্যবহার করতো, এখন যেটা হচ্ছে সেটা একটা ফান্ডিং এর জন্য যাচ্ছে। তো এই ব্যাপারগুলো আর কি এখন জি জনাব গোলাম মুর্তজা। সরি, আমি না, যে ওকে। জঙ্গি অর্থায়নের কথা যেটা বলছেন, জঙ্গি অর্থায়নের দুটি উৎস, একটি উৎস দেশের বাইরে থেকে অর্থ আসা, আরেকটি দেশের ভেতরে। তা আমার ধারণা বর্তমান সময়ে দেশের ভেতরে জঙ্গিদের অর্থ দেয়ার যে সামর্থ্য আছে তাতে বাইরের অর্থের উপরে খুব একটা নির্ভর করতে হয় না। আমরা যখনই কথা প্রসঙ্গ আসে তখনই আমরা ইসলামী ব্যাংকের কথা বলি। ইসলামী ব্যাংকের যে মালিকানার ধরন, সেই মালিকানার ধরনে বিদেশিদের যে মালিকানা, কুয়েতের যে মালিকানা বা অন্যান্যদের যে মালিকানা, আমি বা আপনি চাইলেই বা সরকার চাইলেই আসলে তার বিরুদ্ধে খুব বেশি ব্যবস্থা নিতে পারবে বলে আমি অন্তত মনে করি না, মুখে যাই বলুক। কিন্তু এর বাইরে যে জায়গাটিতে সরকারের দৃষ্টি দেওয়া দরকার, জামাত ইসলামী নেতাদের আরো কমপক্ষে 30 থেকে 40টি প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানগুলোর আর্থিক সামর্থ্য অত্যন্ত শক্তিশালী। ডক্টর বারাকাতের গবেষণা থেকে খুব পরিষ্কার করে সেই ধারণা পাওয়া যায়, সেই তথ্যও আছে। কিন্তু যে সমস্ত জায়গার থেকে নানা নামে, CSR এর নামে বা অন্যান্য নানা নামে যে অর্থ বিভিন্ন সময়ে বিভিন্ন জনদেরকে দেয়া হয়, আমি জঙ্গি বলে তো আর অর্থ দেয়া হয় না, সেই অর্থটি দেয়া হয় অন্য নানা নামে। সেই জায়গাগুলিতে একটি সরকারের যে পরিমাণ যোগ্যতা নিয়ে, যে পরিমাণ দক্ষতা নিয়ে, যে পরিমাণ সততা নিয়ে অনুসন্ধান হওয়া দরকার ছিল, আমার ধারণা না, আমি মোটামুটি নিশ্চিত যে সেই পরিমাণ দক্ষতা, যোগ্যতা এবং সততা নিয়ে ওই জায়গাগুলো মনিটর করা হয়নি বলে যে হবে না আমি মনে করি না। প্রধানমন্ত্রী এই যে কথা বলেছেন, এই কথার পরেও সেই সুযোগটি আছে। কথা কম বলে আসলে আমাদের কাজটা একটু বেশি করা দরকার। আমরা আসলে কাজ তো কম করে কথা বলি বেশি, কিন্তু জঙ্গিবাদের সঙ্গে আপনি যদি দেখেন গত কয়েকদিন ধরে মন্ত্রী, MP, মোটামুটি আওয়ামী লীগের সংশ্লিষ্ট সবাই কিন্তু বিএনপিকে আসলে জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট মানে যুক্ত করে ফেলছে। এখানে বিএনপি চর্চাটা দেখেন আপনি, ওই যে বিন লাদেনের মতো গোপন স্থান থেকে ভিডিও বার্তা দেওয়ার আপনি কোনো তো কোনো দরকার নাই উপায়ও তো। রাখেন নাই, তাদের সব নেতাদেরকে জেলে আটকে রেখেছেন, তারা কি করবে তাহলে? বিএনপির উচিত সেক্ষেত্রে সবাই জেলে ঢুকা, যাতে মানুষকে তারা বলতে পারে যে দেখো আমাদের সবাইকে ঢুকেছে। কিন্তু এইগুলো তো বাংলাদেশের যুদ্ধ চলছে না, ব্যাপারটা বুঝতে হবে তো। মানে যেই না, তারা তো বলছে তারা একটা সমাবেশ করতে পারে না, মানে যেই একটি সমাবেশ করা নিয়ে এই সূত্রপাত, এই ঘটনা এক মাস ধরে চলছে। এখন কথা হচ্ছে যে দেখেন যে ওরা এমন একটা মানে হিপোক্রেটিক ব্যাপার স্যাপার এদের সাথে জড়িত যে মানে ইসলামী দলগুলো নারী নেতৃত্ব মানে না, কিন্তু খালেদা জিয়াকে মানেন, এবং ছবির সামনে নামাজ পড়েন না, বিশাল ছবির সামনে তারা নামাজ পড়েন ইফতারের সময়, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো। ইসলাম এই যে ধর্ম এগুলোর একটা বিকৃত ব্যাখ্যা আছে এদের কাছে বেসিক্যালি যেটা। আর এই যে এই জঙ্গিবাদ যেটা, মানে এইখানে যেটা হচ্ছে যে তারা স্টাইলটা নিতেছে। বাংলাদেশে যেটা হয়েছে যে ইভেন এখনো ওই স্মার্ট ছেলেপেলে ওই হিজবুত তাহরির মাঝখানে যে হাইপটা হলো, না, সমস্যাটা হচ্ছে কি জনাব গোলাম মুর্তজা, বিএনপির একটা ভোট ব্যাংক আছে, তাদের একটা জনপ্রিয়তা আছে, কিন্তু এই জঙ্গি সংগঠন বলেন, জামায়াত ইসলামী বলেন, তাদের ব্যাপারে তো কিন্তু মানুষের এক ধরনের নেতিবাচক মনোভাব আমাদের দেশের মানুষের বরাবরই আছে। এখন তারা যদি বিএনপিকে আশ্রয় করে নিজেদের কোনো স্বার্থ হাসিল করতে চায়, সেক্ষেত্রে কি বিএনপির আরো অনেক বেশি সচেতন হওয়া উচিত না? একটা কথা বলবো জাস্ট যে মানে আপনাকে দেখতে হবে যে তারা কোন জুজুটা প্রডিউস করে। ভারত নাস্তিক ইত্যাদি, ইসলাম বিরোধী, ধর্মনিরপেক্ষতা মানে ইসলাম বিরোধী, এই জিনিসগুলো দিয়ে যে তারা যে মানে ব্যবসাটা চালায়, রাজনীতির ব্যবসা, সেটাকে তারা ওই একটু আধুনিক প্যাকেজে দিচ্ছে। মানে ওই আইসিস বলেন বা বলেন, হ্যাঁ, যে ওই প্যাটার্নটা নিয়ে বিএনপি কি না বুঝে না গোলাম মুর্তজা, বিএনপি কি না বুঝে এই ফাঁদে পা দিচ্ছে, নাকি তাদের দর্শন কোথায়? এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। আর কতক্ষণ ছাড়েন না এবার, ওইখানে এটা শেষ।